আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাসপিরেন্টদের খুব কমন একটা প্রশ্ন হলো যে, "ভাইয়া এইচএসসি লাইফে খুব একটা সিরিয়াসলি পড়াশোনা করিনি। বেসিকের অবস্থাও তেমন একটা ভালো না। এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করলে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কি না?" সো সো দ্য অ্যান্সার ইজ ইয়েস, যে চান্স পাওয়া সম্ভব। কিন্তু তুমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্টের কথা বলতে, তাহলে আমি বলতাম যে, "ভাইয়া এটা আসলে পসিবল না।" কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এটা পসিবল। সো শুরুতে আমরা আলোচনা করব যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেসিক বা এইচএসসি লাইফে খুব একটা সিরিয়াসলি পড়াশোনা না করেও কেন চান্স পাওয়া সম্ভব? অ্যান্ড এরপরে আমি তোমাদেরকে বলে দিব যে এখন থেকে আসলে আমাদেরকে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে। সো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা অন্যান্য অ্যাডমিশন টেস্টের সাথে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাবজেক্ট ওয়াইজ তুলনা করব। ঠিক আছে? সো মেডিকেল ফিজিক্স যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু টোটালি একটা স্ক্যাম। আমি এটাকে কেন স্ক্যাম বলতেছি? কারণ বাংলাদেশের যতগুলো অ্যাডমিশন টেস্ট আছে, ইভেন এইচএসসিতেও ফিজিক্স এমসিকিউ মানেই আমার ম্যাথমেটিক্যাল এমসিকিউ, অর্থাৎ এগুলোতে ম্যাথ বেশি দেয়। কিন্তু তুমি যখন মেডিকেল ফিজিক্স খুলবা, তুমি দেখবা যে এখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেয়। অ্যান্ড এই থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউগুলো পারার জন্য যে তোমাকে ফিজিক্সের জাহাজ হইতে হবে বা ফিজিক্সের রাজা হইতে হবে বা খুব বেশি ডিপ নলেজের যে আমার এমসিকিউ দেয়, তা কিন্তু না। মেডিকেল ফিজিক্স তুলনামূলক অনেক 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 ইজি। তুমি শুধু বিগত বছরের প্রশ্নগুলো দেখো। মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক তো তোমার সামনে আছে, সেখানে একটু ফিজিক্সের কোয়েশ্চেনগুলো দেখো, দেখবা যেগুলো তুলনামূলক সোজা। কিন্তু ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্স কিন্তু টোটালি আলাদা। এখানে ম্যাথ বেশি দেয়, অ্যান্ড এই ম্যাথগুলো পারার জন্য তোমাকে কিন্তু অনেক বেশি ডিপ নলেজ বা বেসিক থাকা লাগে। কিন্তু মেডিকেল ফিজিক্সে এটা লাগে না। আচ্ছা, এরপর মেডিকেল কেমিস্ট্রি। মেডিকেল কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি কেমিস্ট্রি প্রায় সেম প্যাটার্ন ফলো করে। অর্থাৎ এখানে আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেয়। ইভেন এইচএসসিতেও আমার কেমিস্ট্রি এমসিকিউ মানেই থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেয়, ম্যাথ দেয় তুলনামূলক কম। কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে কেমিস্ট্রি আছে, এখানে যে এমসিকিউগুলো দেয়, এগুলো পারার জন্য বেশ ভালো পরিমাণের ডিপ নলেজ থাকা লাগে। কিন্তু মেডিকেল কেমিস্ট্রি যদি তুমি পারতে চাও, তোমাকে হাজারি স্যারের বই ভালো মতন পড়তে হবে। কারো যদি হাজারি স্যারের বই ভালো মতন পড়া থাকে, পাশাপাশি হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনী ভালো মতন প্র্যাকটিস করা থাকে, সে কিন্তু মেডিকেল কেমিস্ট্রিতে খুব ভালো মার্ক তুলে আনতে পারবে। এখানে খুব একটা কিন্তু কঠিন আমরা দেখতেছি না। মেডিকেল কেমিস্ট্রি তুলনামূলক ইজি। আমার কথাও ব্লাইন্ডলি ফলো করার দরকার নাই। তুমি সুন্দর মতন মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমার কেমিস্ট্রি সাবজেক্টের একটু তুলনা করো। তুমি এমনিতেই বুঝতে পারবা যে মেডিকেল কেমিস্ট্রি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির তুলনায় তুলনামূলক সোজা। অ্যান্ড পাশাপাশি তোমাকে মেইন বই পড়ার পাশাপাশি হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনে ভালো মতন পড়লেই এরা কভার হয়ে যায়। এরপর আমরা বায়োলজি নিয়ে কথা বলি। বায়োলজি তুমি যে কোনো সালের যে কোনো ভার্সিটির বায়োলজি কোয়েশ্চেন দেখতে পারো, আবার যে কোনো বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতে পারো। তুমি ঢাবি দেখো, রাবি দেখো, জাবি দেখো, চবি দেখো, এগ্রি দেখো, জিএসটি, তুমি যে কোনো ভার্সিটির যদি তুমি বায়োলজি কোয়েশ্চেন দেখো, তাহলে দেখবা যে এখানে পুরোটাই তোমাকে মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে। তুমি যে কোনো সালের মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্ন যদি দেখো, তাহলে তুমি দেখবা যে এখানে পুরোটাই তোমাকে মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে। এখানে কিন্তু বেসিকের কোনো খেলা নাই। আমার এইচএসসি লাইফে বায়োলজির কিছু বেসিক ক্লিয়ার করা লাগে, যেগুলো থেকে আমার এইচএসসিতেও সিকিউ প্রশ্ন হয়, আবার এমসিকিউ প্রশ্ন হয়। কিন্তু অ্যাডমিশন টেস্টের বায়োলজি মানে পুরোটাই আমার মুখস্থ বিদ্যা। আমার কথাও ব্লাইন্ডলি ফলো করার দরকার নাই। তুমি সুন্দর মতন একটু কোয়েশ্চেন ব্যাংক খুলে বসো। তুমি নিজে দেখো তো এখানে কয়টা প্রশ্ন আসলে বেসিক ছাড়া ক্লিয়ার করা বা পারা পসিবল ছিল না। তুমি দেখবে যে একটাও নাই। আবার মেডিকেল বায়োলজিতে না একটা সুবিধা আছে। তুমি দেখবা যে ভার্সিটি বায়োলজিতে বিশেষ করে সাস্ট, ঢাবি, এগুলোতে কিছু এমসিকিউ আসে যেগুলো আসলে কোনো বইয়েই থাকে না। স্যাররা নিজেরাই বানায় দেয়। কিন্তু মেডিকেল বায়োলজিতে কিন্তু এমন কোনো প্রশ্ন থাকে না। মেডিকেল বায়োলজিতে সব প্রশ্নই, বেশিরভাগ প্রশ্নই আজমল স্যার এবং হাসান স্যারের বইয়েই থাকে। যদি না থাকে তাহলে সেটা থাকে আলিম স্যার অথবা মাজেদা ম্যাডামের বইয়ে। আমি কিন্তু এক্সট্রা রাইটার একটা প্রশ্নও পারিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের বেলায়। তাও আমার কিন্তু ডিএমসিতে চান্স হয়েছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। কিন্তু ভার্সিটি বায়োলজিতে কিছু প্রশ্ন এমনই থাকে যে আজমল স্যারও থাকে না, হাসান স্যারও থাকে না, না থাকে মাজেদা ম্যাডামের বইয়ে, না থাকে আজিবুল স্যারের বইয়ে। সো এই জন্য ভার্সিটি বায়োলজির থেকে মেডিকেল বায়োলজি এমসিকিউটা তুলনামূলক সোজা বা মার্ক তোলা ইজি। ওকে, এরপর আমরা যদি একটু মেডিকেল ইংলিশ জিকের সাথে ভার্সিটির ইংলিশ জিকে মিলাই, বিশেষ করে ঢাবি বি ইউনিটের তুমি যদি ইংলিশ জিকে মিলাও, তাইলে তোমার কাছে একটা জিনিস রিয়ালাইজেশন হবে যে মেডিকেল ইংলিশ জিকে আসলে দুধ ভাত। কেন দুধ ভাত? কারণ মেডিকেল ইংলিশ পারার জন্য কিন্তু তোমাকে একদম ইংলিশের জাহাজ হওয়া লাগবে তা না। এখানে কিছু বেসিক রুলসের আমার এমসিকিউ থাকে, আর কিছু বেসিক ভোকাবুলারি থাকে।
আবার আমার যে মেডিকেল জিকে আছে এখানে সবগুলোই বিগত বছরে এমসিকিউ তুলে দেয়, স্যাররা নিজেরা 2-3টা এমসিকিউ বানায় দেয়। সো জিকের মধ্যে 10-এর মধ্যে 7 খুব ইজিলি তোলা যায় যদি তুমি বিগত বছরের এমসিকিউগুলো ভালো মতন পারে থাকো, ঠিক আছে। সো আমরা যদি সাবজেক্ট ওয়াইজ তুলনা করি, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু মার্ক তোলা ইজি, কিন্তু এখানে ভাইয়া চান্স পাওয়া কঠিন কেন? এখানে টোটাল 3টা কারণ আছে যে কারণে চান্স পাওয়া কঠিন। 1 নাম্বার কারণ, এই ভর্তি পরীক্ষাটা সবার প্রথমে হয়, তুমি সর্বসাকুল্যে 3 মাসের মতন সময় পাবা। 2 নাম্বার কারণ, মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে ইমোশন অনেক বেশি কানেক্টেড। অন্যান্য ভর্তি পরীক্ষার সাথেও ইমোশন কানেক্টেড, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে ইমোশন একটু বেশি কানেক্টেড, অ্যান্ড এই কারণে আমার ইমোশনাল স্ট্রেস বেশি থাকে। 3 নাম্বার অ্যান্ড সবথেকে বড় কারণ, তোমরা নিজেরা পড়ো না। মেডিকেল ভর্তি পরীক্ষা যে সিস্টেমটা আছে এটা কিন্তু পুরোটাই মুখস্থ বিদ্যার সিস্টেম, অর্থাৎ যার মুখস্থ বিদ্যা ভালো তার কিন্তু ভালো করার পসিবিলিটি বেশি। তুমি যদি মেডিকেল ফার্স্টকে যাই জিজ্ঞাসা করো, ভাইয়া আপনার কি মুখস্থ বিদ্যা ভালো ছিল না খারাপ ছিল, অবশ্যই তুমি নিজেও জানতেছো যে তার মুখস্থ বিদ্যা একদম টপ নচ লেভেলের ছিল দেখেই সে মেডিকেলে ফার্স্ট হয়েছে। তুমি যে কোনো ডিএমসিয়ানকে জিজ্ঞাসা করো অথবা যে কোনো মেডিকেলের যে কোনো ভাইয়া আব্বুকে জিজ্ঞাসা করি যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে মুখস্থ বিদ্যার গুরুত্ব কেমন, উদ্দীপকের মতোই মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার মুখস্থ বিদ্যার গুরুত্ব অপরিসীম। সো এই মুখস্থ বিদ্যা যদি তুমি ভালো করতে চাও তাহলে কি করতে হয়, নিজে অনেক বেশি পড়তে হয়, কিন্তু তোমরা নিজেরা পড়ো না, এই কারণে মানুষজন চান্স মিস করে। এরপর আমরা একটু ডিপলি মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার 100 মার্কের মধ্যে টোটাল 50 মার্ক থাকে যে একদম দুধ ভাত। তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ারের একটা পোলাকে নিয়ে যায় কোয়েশ্চেনটা দিয়ে দাও, ও কিন্তু 100-র মধ্যে 50 তুলতে পারবে। কেন এই 50 মার্ক একদম দুধ ভাত বা অনেক ইজি থাকে? যে জীবনে একবার হইলেও ইন্টারমিডিয়েটের বইয়ের পাতা উল্লাইছে সেও কিন্তু এই 50 মার্ক পারে। কেন পারে? কারণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রাইভেট মেডিকেল এবং ডেন্টাল কলেজের হাজার কোটি টাকার ব্যবসা আছে। এখন মন্ত্রণালয়ও চাবে না, আবার প্রাইভেট মেডিকেল ডেন্টাল কলেজ সিন্ডিকেটও চাবে না যে তাদের ব্যবসাটা লাটে যাক। আর এখন কিন্তু বাংলাদেশে অলিতে গলিতে হলো প্রাইভেট মেডিকেল এবং ডেন্টাল কলেজ। সো তুমি যদি পাস করতে না পারো তাহলে কিন্তু প্রাইভেট মেডিকেল অথবা প্রাইভেট ডেন্টাল কলেজে পড়তে পারবা না। সো এই কারণেই আমার মেডিকেল ভর্তি পরীক্ষার 50 মার্ক থেকে একদম দুধ ভাত, একদম ইজি, এগুলো পারা যায়, অ্যান্ড এগুলোর জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার দরকারও হয় না, ঠিক আছে। এরপরে যে আমার 20 মার্ক থাকে, এই 20 মার্ক পারার জন্য তোমাকে ভালো মতন মেডিকেল প্রিপারেশন নিতে হয়, অর্থাৎ এখানে আমার প্রিপারেশন নিতে হবে, তাছাড়া তুমি এই 20 মার্ক পারবা না। অ্যান্ড তুমি যদি এই 50 মার্ক এবং 20 মার্ক সিকিউর করতে পারো তাহলে কিন্তু চান্স হয়ে যায়। হ্যাঁ, এরপরে যে 20 মার্ক আছে, এই 20 মার্ক সিলেক্ট করে দেয় যে আমি কোন মেডিকেল কলেজে পড়ব। অর্থাৎ তুমি যখন 70 মার্ক কভার করে ফেললা, ঠিক করে ফেললা, এরপরে 20 মার্ক ঠিক করে দেয় যে কে কোন মেডিকেল কলেজে পড়বে। সে ঢাকা মেডিকেল কলেজে পড়বে, নাকি সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়বে, নাকি সে শেরে বাংলা মেডিকেল কলেজে পড়বে। সো এইটা ঠিক করে দেয় এই 20 মার্ক। অ্যান্ড এইটা কে বেশি পারবে, এটা যার প্রিপারেশন যত ভালো সে আসলে এই 20 মার্কের মধ্যে তত বেশি মার্ক তুলবে, অ্যান্ড সে তত উপরের দিকে মেডিকেল কলেজে চান্স পাবে, ঠিক আছে। শেষ যে 10 মার্ক থাকে, এই 10 মার্ক আসলে কেউই পারে না। পারে কারা, বা এখানে কম্পিটিশন হয় কাদের? মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা টপ 10-এ থাকে এরা হলো শেষ 10 মার্কে আসে কম্পিটিশন করে। এখানে যে যত বেশি মার্ক তুলতে পারবে সে টপ 10-এর মধ্যে তত পজিশন তারা আগাবে। কিন্তু এই 50 মার্ক থেকে দুধ ভাত, এরপরে 20 মার্কের জন্য আমাকে মেডিকেল প্রিপারেশন ভালোভাবে নিতে হয়, এখানেই চান্স আমার কভার হয়ে যায়। এরপরে 20 মার্ক আমার সিলেক্ট করে দেয় যে আমি কোন মেডিকেল কলেজে চান্স পাবো। আর শেষ 10 মার্ক কেউ পারে না, এটা শুধুমাত্র মেডিকেল টপ 10-এর যে জয়টা পারবে তার আসলে পজিশন তত ভালো হবে। সে ফার্স্ট হবে, না সেকেন্ড হবে, না ফিফথ হবে, নাহলে 9th হবে। সো এই 10 মার্ক নিয়ে আমার টেনশন করার দরকার নেই। সো একটু ডিপলি অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারতেছি যে আসলে চান্স পাওয়া কিন্তু অতটা টাফ না, কিন্তু চান্স পাওয়া কেন পাও না এটা তো আমি একটু আগে বলে দিলাম। সো এটা গেল যে আমরা প্রথমে বললাম যে এইচএসসি লাইফে খুব একটা সিরিয়াসলি পড়াশোনা না করলেও বা বেসিক খুব একটা না থাকলেও কেন মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। এইবার আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে আমাদেরকে তাহলে কি কি করতে হবে। প্রথম কথা যে অলওয়েজ ফলো ওয়ান রুল। রুলটা কি? রুলটা হইল যে তুমি এতদিন অর্থাৎ গত 2 বছরে যেই বেসিক ক্লিয়ার করতে পারো নাই সেই বেসিক এই 3 মাসে জীবনেও ক্লিয়ার হবে না, আর দরকারও নাই। সো এখন আসলে খুব বেশি বেসিক করবা না, কারণ তুমি গত 2 বছরেই এটা ক্লিয়ার করতে পারো নাই, শেষ 3 মাসে আসে তোমার দরকার নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে নিজে অনেক বেশি পড়তে হবে। তুমি যে কোনো মেডিকেল স্টুডেন্টকে জিজ্ঞাসা করবা যে মেডিকেলে চান্স পাইছে, সেটা ভাইয়া হোক অথবা আপু হোক, যে ভাইয়া বা আপু আপনি মেডিকেল অ্যাডমিশন টাইমে
নিজে কতক্ষণ পড়তেন? এভরি সিঙ্গেল ওয়ান উইল অ্যান্সার যে আমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা করে পড়তাম, প্রতিদিন মিনিমাম। অ্যান্ড শেষে 1 মাসে আসে তাদের টাইমটা কিন্তু আরও বাড়াই দিছিল। তোমাদের ঝামেলাটা হইলো তোমরা 5 থেকে 6 ঘন্টা লাইভ ক্লাস করো অ্যান্ড নিজে পড়ো 2 ঘন্টা, অ্যান্ড এই কারণে তোমরা কিন্তু চান্সটা মিস করো। সো এখন ভুলেও লাইভ ক্লাস করা যাবে না। তোমরা কিন্তু অন্যান্য ব্যাচের থেকেও, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ কিন্তু অন্যান্য ব্যাচের থেকে অনেক কম সময় পাচ্ছে। আমার কিন্তু একটা টোটাল আলাদা ভিডিও আছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট কবে হইতে পারে। সো তুমি দেখবা যে অন্যান্য ব্যাচ যেখানে 3.5 থেকে 4 মাস সময় পাচ্ছে, তুমি পাচ্ছ 3 মাস। অ্যান্ড সব কিছু যদি বাদ দিই তাহলে তুমি 85 দিনের মতন সময় পাচ্ছ। সো এই টাইমে আসে যদি লাইভ ক্লাস করো অ্যান্ড নিজে যদি না পড়ো, তাহলে কিন্তু আলটিমেটলি আমার চান্সটা হবে না। সো এখন আমরা নিজে অনেক বেশি পড়বো, 6 থেকে 7 ঘন্টা করে পড়বো নিজে নিজে। এরপরে আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি, তুমি যদি অনুশীলনীর সবগুলা প্রশ্ন কারেক্ট করে আসতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায়, পাশাপাশি এরিয়া মার্কিং থেকে আসা এমসিকিউগুলো যদি সবগুলো কারেক্ট করে আসতে পারো, আমি তোমাকে লিখে দিচ্ছি যে তোমার মেডিকেলে চান্স হবে, যদি মহান আল্লাহ তাআলা তোমার তকদিরে রাখেন। তকদিরে না রাখলে আসলে তো হবে না, কিন্তু তুমি যদি এতটুকু এনশিওর করতে পারো যে তুমি অনুশীলনের সবগুলো প্রশ্ন পারছো, পাশাপাশি এরিয়া মার্কিং করা থেকে আমার যে কয়টা এমসিকিউ আসছে তুমি সবগুলো ঠিক করে আসছো, তাহলে তোমার চান্স এখানেই নিশ্চিত। ঝামেলাটা হলো যে আমরা আসলে অনুশীলনী পড়ি না, কারণ আমরা যখন এক্সাম দিই অনুশীলনীর কোনো প্রশ্নই থাকে না ওখানে। সো আমরা রিসেন্ট বেনিফিটসের জন্য অনুশীলনী খুব একটা পড়ি না, অ্যান্ড পড়লেও খুব বেশি প্র্যাকটিস করা হয় না। সো অনুশীলনী আগামী 3 মাসের মধ্যে কম করে 8 থেকে 9 বার তোমাকে পড়ে শেষ করতে হবে। এটা শুধু আমার কথা না, তুমি মেডিকেল সেকেন্ড যে আছে সানজিদ হোসেন সিরাজ, ও কিন্তু 8 থেকে 9 বার কিন্তু অনুশীলনী শেষ করছিল। আমি হয়তো এর থেকেও বেশিবার করছিলাম। আমি নিজেও মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে আসা একটা প্রশ্ন ভুল করিনি। এরপর আমাদেরকে এরিয়া মার্কিং করা জায়গা থেকে আসা এমসিকিউগুলো একটা ভুল করা যাবে না। তুমি একটু মেডিকেল কোশ্চেন ব্যাংকটা খুলো, সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক অথবা ফিজিক্স হোক, তুমি দেখবা যে সার্টেন জায়গা থেকে সার্টেন টাইপের এমসিকিউ বারবার আসে। যেমন সমন্বয় এবং নিয়ন্ত্রণ থেকে 4টা টপিক থেকে প্রশ্ন হয়, আমার বায়োফাইডা টেরিডোফাইটা থেকে 2টা টপিক থেকে প্রশ্ন হয়, মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন হয়ই না, কিন্তু যখনই হয় তখনই প্রশ্ন হয় পুরুষ প্রজননতন্ত্র থেকে অথবা ভ্রূণীয় স্তরের পরিণতির ছক থেকে, নাইলে এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু রোগ আছে এই রোগগুলো থেকে। এই 3টা টপিকের বাইরে থেকে কখনোই মানব জীবনের ধারাবাহিকতা থেকে প্রশ্ন হয়নি, হইলেও খুব কম। সো তোমার কাজ হচ্ছে এরকম এরিয়া মার্কিং করা জায়গাগুলোতে ভালো মতন দক্ষতা আনা। তুমি মেইন দাগানবে খুব ভালো মতন পড়বা, কিন্তু পড়ার টাইমে এরিয়া মার্কিং করা জায়গাগুলোতে একটু বেশি ফোকাস দেবা। ইভেন পড়ার শেষে এরিয়া মার্ক করাগুলো জায়গাগুলো তুমি একটু আরেকবার রিভাইজ দিবা। তাহলে তুমি এতটুকু এনশিওর করতে পারবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিপিট প্রশ্ন আমি ভুল করতেছি না। সো আমাদের মেডিকেল কোর্সে কিন্তু আমরা এরিয়া মার্কিং পিডিএফ আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের এরিয়া মার্কিং পিডিএফ আছে। এই চ্যাপ্টারে কোন কোন জায়গাগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, কত সালে প্রশ্ন আসছে, কয়বার করে প্রশ্ন আসছে, অ্যান্ড কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, এটা কিন্তু প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের পিডিএফ আছে, অ্যান্ড এটা কিন্তু আমরা আমাদের মেডিকেল কোর্সে অ্যাড করে দিছি। সো তুমি যখনই একটা চ্যাপ্টার শুরু করার আগেই জানতেছো যে এই চ্যাপ্টারে এই জিনিস থেকে আমার বিগত বছরের প্রশ্ন আসছে, তোমার কিন্তু সাবকনসিয়াস মাইন্ড তখনই অ্যাক্টিভ হয়ে যাবে যে না, এই টপিকগুলো আমাকে একটু বেশি ভালো করে পড়তে হবে বা একটু বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। তখন কিন্তু তোমার ওই চ্যাপ্টারের উপর দক্ষতা আরও বেশি পারে, অ্যান্ড তুমি রিপিট এমসিকিউ কিন্তু ভুল করো না। সো আমাদের কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে, চাইলে ভর্তি হয়ে যেতে পারো, অথবা তোমাকে একটু নিজে কষ্ট করে এরিয়া মার্কিং করতে হবে। সেটার জন্য অবশ্য টাইম কনজিউমিং, এটার জন্য তোমাকে কী করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তোমাকে সার্টেন জায়গা হলো মার্ক করতে হবে, পাশাপাশি সার্টেন টাইপগুলো হলো তোমাকে মার্ক করতে হবে। ঠিক আছে, এরপর আমি একটা বলে রাখি যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য বেস্ট কম্বিনেশন কি ভাইয়া? মেডিকেলে চান্স পাওয়ার জন্য বেস্ট কম্বিনেশন হলো অফলাইন এক্সাম প্লাস অনলাইন রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস। এটা মানে কি, তুমি অফলাইনে এক্সাম দিবা, অফলাইনে রুটিন ফলো করবা, আর অনলাইন থেকে ক্লাস করবা। সে টু সে ধরো যে তুমি অফলাইনে এক্সাম দিতে যাচ্ছ, কালকে সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারের উপর ক্লাস। ওকে, খুব ভালো কথা। তাহলে এখন তুমি কি করবা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের অনলাইন ক্লাস তুমি করে ফেললা, তুমি নিজে পড়লা, এরপর তুমি অফলাইনে যেয়ে সমন্বয় এবং নিয়ন্ত্রণের উপর এক্সাম দিয়ে আসলা। এটা হলো বেস্ট কম্বিনেশন চান্স পাওয়ার জন্য। অনেক এডটেকের টিচাররা বলবে যে বাবা শুধু অনলাইন কোর্স করেই চান্স পাওয়া সম্ভব, তুই যদি আমার কোর্স করিস তাহলে তোর চান্স কেউ ঠেকাইতে পারবে না। এগুলো প্রতিটাই হলো স্ক্যাম। এনারা জাস্ট শুধু নিজেদের কোর্সের এনরোলমেন্ট বাড়ানোর জন্য এটা বলে। ওনাকে যা বলবা যে ভাইয়া আপনি কি অফলাইনে এক্সাম দিয়েছিলেন, উনি বলবে ইয়াস, কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবে আবার শুধুমাত্র অনলাইনে এক্সাম দেওয়ার জন্য। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে, কয়েক হাজার স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র অনলাইনে প্রিপারেশন নেওয়ার কারণে কিন্তু তাদের মেডিকেলের চান্সটা মিস করছে। সো অবশ্যই অনলাইনে তোমার রেকর্ডের কম্প্যাক্ট ক্লাস লাগবে, পাশাপাশি অফলাইনে যায় এক্সাম দিবা।
এরপর আমাদের অনলাইনে ক্লাস লাগবে, কিন্তু অনলাইনে রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস লাগবে। দেখো বাবা, তোমার দিনে 24 ঘন্টার মধ্যে যদি তুমি 8 ঘন্টা ঘুমাও এবং 4 ঘন্টা, আমি ধরে নিলাম মিনিমাম 4 ঘন্টা তুমি খাওয়া দাওয়া, পাশাপাশি রিল্যাক্সেশন, গোসল এগুলোতে সময় কাটালা, সাথে নামাজ পড়াও আছে। সো তোমার হাতে থেকে 12 ঘন্টা। এখন যদি তুমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা লাইভ ক্লাস করো, অ্যান্ড তুমি যদি ভাবো যে তুমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা নিজে পড়বা, এটা আসলে হয় না। 5 থেকে 6 ঘন্টা লাইভ ক্লাস করার পর তোমার নিজেরও এনার্জি থাকে না, অ্যান্ড তোমরা অনেকে একটা ফেক ধারণায় ভুগো যে ভাইয়া তো পড়াই দিছে, আমি তো নোট করছি, আমার তো নিজে পড়া লাগবে না। কিন্তু এটা টোটালি ভুল একটা স্টেপ। সো এখন আমাদেরকে অনলাইন ক্লাস করতে হবে, রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস করতে হবে, পাশাপাশি স্পিড বাড়াই দিয়ে। কারণ এই অ্যাডমিশন টেস্টে তোমরা সময় কম পাচ্ছ, অ্যান্ড এই অ্যাডমিশন টেস্টটাই সবার প্রথমে হচ্ছে। সো আমরা কম্প্যাক্ট ক্লাস বলতে আসলে কি বুঝি, যে মেডিকেলের জন্য যতটুকু বেসিক দরকার, একদম যে আমার এইচএসসি বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি লেভেলের বেসিক ততটুকু না, মেডিকেলের জন্য যতটুকু বেসিক দরকার ততটুকু একটা ক্লাসে আমার ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমার ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আছে এগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই বইয়ের কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, বা এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, এটা কিন্তু ক্লাসে বলে দেওয়া হচ্ছে। এটাকে আমরা একটা টোটাল কম্প্যাক্ট ক্লাস বলতে পারি। অ্যান্ড এগুলোর লেন্থ কিন্তু কখনোই 2 ঘন্টার বেশি হয় না। সো তোমাদের কাজ হচ্ছে এরকম রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস করা, স্পিড বাড়াই দিয়ে। সো আমরা আমাদের এবারে মেডিকেল অ্যাডমিশন কোর্সে কিন্তু সবগুলা ক্লাস আমার ভাইয়া নিজে ইনস্ট্রাকশন দিয়ে নেওয়া হয়েছে। ক্লাসগুলো আমি নিছি, তানজিম ভাই নিছি, তন্ময় ভাই নিছি, অ্যান্ড প্রতিটা ক্লাসই হলো একদম কম্প্যাক্ট ক্লাস। মেডিকেলের জন্য যতটুকু দরকার শুধুমাত্র ততটুকুই। তুমি যদি সুন্দর মতন স্পিড বাড়াই দিয়ে ক্লাসটা করো, তোমার ক্লাস করা শেষ। এরপর তুমি যদি নিজে 6-7 ঘন্টা করে পড়ো, দেখবা যে তোমার ওই চ্যাপ্টারের উপর দক্ষতা 100x বাড়ে গেছে। কিন্তু তুমি যদি ওই 5 থেকে 6 ঘন্টা লাইভ ক্লাস করো, নিজে যদি 2 ঘন্টা পড়ো, তাহলে ওই চ্যাপ্টারের উপর তো তোমার দক্ষতা আসবে না। এটা তো বেসিক কমন সেন্স। সো অবশ্যই তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটা রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস লাগবে। আর আমাদের কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে, সো চাইলে ইনরোল করে ফেলতে পারো। এরপরে আমরা আসি ইংলিশ এবং জিকে নিয়ে। মেডিকেল ইংলিশ এবং জিকে তুলনামূলক সোজা। মজার কথা হলো বেশিরভাগ মানুষ যারা চান্স মিস করে ইংলিশ এবং জিকের জন্য চান্স মিস করে, কারণ তারা এই 3 মাসে আসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে বেশি মাতামাতি করে, ইংলিশ এবং জিকে পড়তে ভুলে যায়। যেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সে গত 2 বছর ধরে পড়ছে, কিন্তু ইংলিশ জিকে সে কিন্তু এই প্রথম 3 মাসে প্রথমবার দেখবে। সো এই কারণে ইংলিশ জিকেতে একটা ফোকাস দিতে হবে। অ্যান্ড এই সময় আমি সবসময় একটা রুল ফলো করতে বলি যে প্রতিদিন একটা আলাদা সময় রাখবা। আমার ক্ষেত্রে ছিল সেটা 1.5 থেকে 2 ঘন্টা, যে প্রতিদিন দুনিয়া ধ্বংস হয়ে গেলে আমি ইংলিশ জিকে পড়বো নিজে আলাদাভাবে। সো তোমরা এই রুলটা ফলো করবা। বাট যারা আসলে একটু দুর্বল স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, তাদেরকে আমি 2টা ট্রিক্স বলে দিচ্ছি। এই 2টা ট্রিক্স যদি ফলো করো তাহলে দেখবা যে ইংলিশ এবং জিকেতে ভালো মার্ক তুলতে পারবা। সো মেডিকেল ইংলিশকে আমরা টোটাল 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো গ্রামার পার্ট, আরটা হলো আমার একটা ভোকাবুলারি পার্ট। সো এই গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্ট, এর মধ্যে তুমি দেখবা যে ভোকাবুলারি পার্ট যেটা আছে এটা তুলনামূলক কঠিন। পুরোটাই মুখস্থ বিদ্যা, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, স্পেলিং। সো এগুলো তুলনামূলক কঠিন। কিন্তু তুমি যদি মেডিকেল ইংলিশ গ্রামার পার্টটুকু দেখো তাহলে দেখবে যে এটা সোজা আছে কিন্তু। অ্যান্ড আগে থেকে বলে দেওয়া যায় যে কোন কোন টপিক থেকে আমার মেডিকেলের গ্রামার পার্টটুকুর প্রশ্ন আসবে। এটা নিয়ে ডিটেলস ভিডিও সামনে দিব, কিন্তু আপাতত বলে রাখতেছি যে মেডিকেলের গ্রামার পার্টটুকুতে একটু বেশি ফোকাস দিবা। ভোকাবুলারি প্রতিদিন অল্প অল্প করে পড়বা, বাট এতটুকু যদি এনশিওর করতে পারো যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশে যে কয়টা গ্রামারের প্রশ্ন আসছে আমি সবগুলো পারে আসছি, তাহলে দেখবা যে তোমার একটা ভালো মেডিকেল কলেজে চান্স হয়ে আসছে। গ্রামার থেকে আমার প্রশ্ন আসে হলো ম্যাক্সিমাম টাইমে 8 থেকে 9টা, যদি কোয়েশ্চেন অ্যাটিপিক্যাল করে। আর যদি অ্যাটিপিক্যাল করে তখন ভোকাবুলারি বাড়ায় দেয়, বাট টিপিক্যাল প্রশ্নে আমার গ্রামার পার্ট থেকেই প্রশ্ন বেশি আসে। আর ভোকাবুলারি যেটা আছে এটা প্রতিদিন অল্প অল্প করে পড়বা। ওকে, এরপর জিকের ক্ষেত্রে আমি বলি, তুমি যদি ঢাবি বি ইউনিটের জিকে দেখো আর মেডিকেলের জিকে দেখো, তাহলে তুমি ঢাবি বি ইউনিটকে 2বার সালাম দিবা যে ভাই, মানে সাবাস ভাই সাবাস, আপনি এতদিন কোথায় ছিলেন। কথা হচ্ছে যে মেডিকেল জিকে তুলনামূলক অনেক ইজি। কেন ইজি? দেখো মেডিকেল জিকেতে 7 থেকে 8 মার্ক প্রতি বছর। আমাদের বেলা, তারপরের বেলা, তার আগের বেলা, প্রতি বছরই 7 থেকে 8 মার্ক একটা স্পেসিফিক জায়গা থেকে আসে। কোন স্পেসিফিক জায়গা? সেটা হলো বিগত বছরের প্রশ্ন। কি বললাম? বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের বিসিএসে আসা প্রশ্ন, বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, বিগত বছরের ভার্সিটিতে আসা প্রশ্ন, বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় বা জব এক্সামসে আসা প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষার জিকে 7 থেকে 8 মার্ক হুবাহুব অপশন চেঞ্জ ছাড়া ডিরেক্ট এই কয়েকটা টপিক থেকেই আসে, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন থেকেই আসে। বাকি যে 2টা এমসিকিউ থাকে, এই 2টা এমসিকিউ স্যাররা নিজেরা বানায় দেয়।
যেমন গত বছর একটা প্রশ্ন ছিল যে ঢাকা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের বেলাও কিন্তু 2টা এমসিকিউ ছিল যেগুলো স্যাররা নিজেরা বানাই দিছিল নিজেদের মন মতো করে। আমি 2টার এমসিকিউ একটাও পারি নাই। কিন্তু বাকি যে 8 মার্ক ছিল এই 8 মার্কে আমি একদম 100% অ্যান্সার করে আসছিলাম এন্ড আমার 1 মার্কও কাটা যায়নি। সো তাও কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হইছে। সো তোমরা এই 2 মার্ক নিয়ে টেনশন করবা না। তোমরা টেনশন করবা 7 থেকে 8 মার্ক নিয়ে। সো তুমি যদি এখানে 7 থেকে 8 মার্ক কভার করতে পারো আর ইংলিশের যদি তুমি গ্রামার পার্টটুকু 100 কভার করতে পারো এন্ড ভোকাবুলারি তুমি তো এখন প্রিপারেশন নিচ্ছ। কিছু হইলেও তো পারবা। একেবারে যে পারবা না তা তো না। তাহলে তোমার চান্স কে ঠেকায়? একমাত্র আল্লাহ ব্যতীত। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমাদের যে কোর্স আছে এখানে ডিসকাউন্ট চলতেছে এন্ড এখানে একটা মজার কথা বলে রাখি। আমাদের কোর্সে কিন্তু ভার্সিটি ইউনিটের ম্যাথ ক্লাসও ফ্রিতে দেওয়া হচ্ছে। পাশাপাশি তোমরা যদি ভাবো যে ভাইয়া এইচএসসি কেমন দিছে আসলে নিজেও জানি না। আমার রেজাল্ট খারাপও চলে আসতে পারে। আমি মেডিকেল থেকে ভার্সিটিতেও চেঞ্জ করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের কোর্সে কিন্তু এই ফিচার্সটা দেওয়া আছে যে তুমি বিনা টাকায় আমাদের মেডিকেল কোর্স থেকে ভার্সিটি কোর্সে মাইগ্রেট করতে পারবা। সো এত কম দামে এত ভালো, ভালো জিনিস তো কিন্তু তুমি পাবা না। সো দেরি না করে এখন এনরোল করো। আর লাস্টে আমি একটা কথা বলবো, মেডিকেলে যদি চান্স পাইতে যাও পড়ার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ পড়া। এটা আমি প্রতিটা ভিডিওতে বলবো। যদি তুমি নামাজ না পড়ো তাহলে মেডিকেলে চান্স পাওয়া একটু টাফ। কারণ তোমার যদি ভাগ্যে না থাকে, মহান আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে যদি না দেয়, চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমার ফেসবুক আইডি এস এম আরাফাত ফেরদৌস ফলো করতে পারো। সো টাটা, বাই বাই।